মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। শুনতে থাকুন সায়ন্তনী পুত্ততুণ্ডর কাহিনী খাদ। খারাপ এবং ভালোর মধ্যে যে চিরাচরিত দ্বন্দ্ব, তা পৃথিবী যতদিন না শেষ হয় ততদিন চলতেই থাকবে। তবে মাঝে মাঝে ভালো এবং খারাপের মাঝের সীমারেখা ঝাপসা হয়ে যায়। আবার কখনো এমন হয় সেই সীমারেখা আমরা চিনতে পারি না। কখনো আমরা এই সীমারেখা তৈরি করি দেশ, বর্ণ, জাতির নিরিখে। আবার কখনো আমাদের মনের ভিতর পুষে রাখা প্রতিহিংসা পরায়ণতা আমাদের চোখের সামনের অন্য সমস্ত সীমারেখা মুছে দেয়। আমরা ভুলে যাই যে আমরা কেবল মনুষ্যত্ব আর মানবিকতা নিয়ে জন্মেছি। বাকি সব কিছুই আমাদের আলাদা করার ফন্দি। শুনতে থাকুন সায়ন্তনী পুত্ততুণ্ডর কাহিনী খাদ। দোসরা এপ্রিল 2019। পর্বতের কাছে এসে দাঁড়ালে অন্ধকারকেও জীবন্ত মনে হয়। গগনচুম্বী শৈলশ্রেণী যখন জমাট আঁধারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থাকে, তখন মনে হয় হয়তোবা কোনো প্রাগৈতিহাসিক দানব বিরাট দেহটাকে এলিয়ে নিস্তব্ধ হয়ে বসে আছে। তার খসখসে কালো চামড়া থেকে ছড়িয়ে পড়ছে অতিলৌকিক আঁধার। সে অন্ধকার নির্জীব নয়, একটু একটু করে অতৃপ্ত অশরীরীর মতন সেও যেন কোনো নির্দিষ্ট রূপ ধরার চেষ্টা করছে। তার কালো কুচকুচে লম্বা আঙুলগুলো বুঝি ইশারায় কিছু নির্দেশ করতে চায়। ওইদিকে, ওইখানে। আকাশে হালকা মেঘের মধ্যে রূপলি এক ফালি চাঁদ তীব্র শানিত ফলার মতন নিষ্ঠুর বাঁকা হাসি হাসছে। তার আলো চুঁইয়ে পড়ছে এক বিষণ্ণ সর্বগ্রাসী গহ্বরে। সেই গহ্বর যার তৃষ্ণা যুগ যুগ ধরে সহস্র যৌবনোচ্ছল পাহাড়ি নদী চঞ্চল ঝোড়াও মেটাতে পারেনি। সে গহ্বর সৃষ্টির আদি যুগ থেকেই সব কিছু প্রত্যক্ষ করছে। এক প্রবীণ প্রাজ্ঞ মানুষের মতন হৃদয়ে বরফ শীতল নির্লিপ্তি মেখে দেখে গিয়েছে জীবনের অলিখিত অধ্যায়গুলো। সে পৃথিবীর আদিমতম সাক্ষী, আর তার নাম খাদ। খাদের অন্ধকার বুক থেকে উঠে আসছে হালকা ধোঁয়াশা। আর কিচ্ছু নেই, শুধু অন্ধকার, শুধু খাঁ খাঁ করা শূন্যতা, আর কিচ্ছু নয়। Everything is fair in love and war. Everything is fair in love and war. আচমকা রাত্রির শান্ত নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে একটা অদ্ভুত মৃদু স্বর ফিসফিস করে বলে উঠল কথাগুলো। আবছা কুয়াশায় সেই কণ্ঠস্বরের মালিককে স্পষ্ট দেখা যায় না, শুধু একটা ছায়া দেহ কোনো মতে টলতে টলতে এসে দাঁড়ালো খাদের ধারে। তার নেশাগ্রস্ত নড়বড়ে পা ফেলা দেখলেই ভয় হয় এই বুঝি পড়ে যাবে খাদের অতলে। যেরকম বিপজ্জনকভাবে টলছে মানুষটা, তাতে যে কোনো মুহূর্তে অতলান্তিক খাদ গ্রাস করতে পারে তাকে। কিন্তু লোকটার কোনো ভয় নেই।
সে নির্ভয়ে টলতে টলতে খাদের কিনারায় দাঁড়িয়ে অদ্ভুতভাবে ছুঁড়ে দিল সেই বাক্যটাই, Everything is red. Everything is rare in love and war. খাদ নিশ্চুপ, শুধু কুয়াশা আর অন্ধকার ছাড়া আর তার কিছুই দেওয়ার নেই। আপাতত শুধু এক অদ্ভুত প্রতীক্ষায় সে দুহাত বাড়িয়ে আছে। হয়তো সেটাই একমাত্র উত্তর। দোসরা এপ্রিল 2010, একটি বৃষ্টিস্নাত সকাল। দূরে হিমালয়ের সাদা শৃঙ্গ সূর্যের নরম সোনালি আলোয় ঝকমক করছে। দুপাশের সদ্যস্নাত সবুজ পাহাড় লাশের ঢল নামিয়েছে, যেন নাগাধিরাজ সোনার মুকুট পড়েছেন। ধবধবে সাদা রাজবেশে কখনো সোনালি কখনো রূপলি জরির কারুকার্য। দু কাঁধের রেশমি পান্না সবুজ স্কন্ধাবরণ তার পেশল দেহ স্পর্শ করে লুটিয়ে পড়ছে দুদিকে। এই দৃশ্যকে পেছনে রেখে লোকালয় থেকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে আছে একটা ঝকঝকে কাঠের বাংলো। তার লাল টুকটুকে টালির ওপরে এসে পিছলে পড়ছে সূর্যরশ্মি। বাংলোর চারপাশে কিছু আপেল ও পাইন গাছের ভিড়। আপেল গাছগুলো এই মুহূর্তে ফুলে ফুলে ভরা। সবুজ পাতার ফাঁক দিয়ে সাদা ফুলগুলো ভারী লাজুক ভঙ্গিতে উঁকি মারছে। সাদার সঙ্গে ঈষৎ গোলাপি রঙের আভা যেন তাদের লজ্জারই প্রকাশ। বাংলোর সামনে যত দূর চোখ যায় লাল রঙের আগুন, কামনা বাসনায় লেলিহান উদগ্র লাল টিউলিপের বাগান সৌন্দর্যের চরমে প্রস্ফুটিত। তার অনতি দূরেই খাদ অতলান্তিক রহস্য আর নীরবতা নিয়ে সকালের রোদ মাখছে। সাদা মেঘের পাতলা আস্তরণে ঢাকা থাকার দরুন প্রায় কিছুই দেখা যায় না। সূর্যরশ্মিও সে জমাট কুয়াশাকে ভেদ করে উঠতে পারেনি। মিসেস নীলম শেরাওয়াত সেই খাদের দিকে অনিমেষ তাকিয়েছিলেন। এক হাতে ধরা বর্ষা স্নাত সিক্ত লাল টিউলিপের গুচ্ছ, অন্য হাতটা কোনো অজানা কারণে মুষ্টিবদ্ধ। তার লম্বাটে নিখুঁত মুখমণ্ডলে এই মুহূর্তে কোনো রকম চাঞ্চল্য নেই। ঈষৎ ধূসর চোখ দুটো খাদের দিকেই নিবদ্ধ, কিন্তু সে চোখে কোনো দৃষ্টি নেই। খাদের মতোই শূন্য এবং অভিব্যক্তিহীন। সব মিলিয়ে তাকে অদ্ভুত একটা ভাবলেশীন অন্ধ পুতুলের মতো দেখাচ্ছে। মাম্মি, মাম্মি, একটা কচি মিষ্টি স্বরে তার নিস্তরঙ্গ দৃষ্টিতে আলোড়ন উঠল। মুহূর্তের মধ্যে শূন্যতা সরে গিয়ে দু চোখে উপচে পড়েছে মমতা ও স্নেহ। তিনি হাসি মুখে পেছন দিকে তাকালেন। একটি বছর তিনেকের শিশু ছোট্ট ছোট্ট হাত বাড়িয়ে এদিকেই ছুটে আসছে। খণ্ড মুহূর্তের মধ্যেই নীলামের কোলে ঝাঁপিয়ে পড়ে গম্ভীর মুখে বলল, বাবাকে হারা দিয়া। অপত্য স্নেহের সঙ্গে কিছুটা কৌতুক নেচে উঠল মিসেস শেরাওয়াতের চোখে। হাসি চেপে ছদ্ম কৌতূহলে বললেন, আচ্ছা। 3 বছরের বালক সজোরে মাথা ঝাঁকায়। এতক্ষণ সে তার বাবার সঙ্গে ছোট্ট প্লাস্টিকের কামান নিয়ে যুদ্ধ খেলছিল। দুশ্মনের ফৌজ তথা কয়েকটা কাঠবিড়ালি একখানা পাইন গাছকে দখল করে ঘাঁটি বানিয়ে বসেছিল। তাদের সবাইকে পরাস্ত করে শেষ পর্যন্ত ফৌজি সাহেব নিজের বাবাকে হারিয়েছেন। বলাই বাহুল্য, বড়ই পরিশ্রম হয়েছে তার। এই জওয়ান, অ্যাটেনশন! পেছন থেকে এবার পুরুষালী ভারী কণ্ঠ ভেসে এলো। বছর 35-এর এক দীর্ঘ ও বলিষ্ঠ মানুষ বাংলো থেকে বেরিয়ে এদিকেই এলেন।
শিশুটির কাছে এসে বললেন, তুমি দ্রাস সেক্টর অরক্ষিত রেখে এসেছো, আর সেটা আপাতত আমার দখলে। এতক্ষণের বিজয়ী হাস্যমুখ শিশুটি এবার হাপুস নয়নে কান্না জুড়ে দিল। একটু আগেই অনেক কষ্ট করে সে শত্রু সেনা নিধন করে ভারত মাতাকে মুক্তি দিয়ে এসেছে, কিন্তু কে জানতো যে শত্রু আবার ফিরে আসবে। নীলম শেরাওয়াত ক্রন্দনরত বালকটির মাথায় হাত বোলাতে বোলাতে পুরুষটির দিকে ছদ্মর আগে তাকালেন, গম্ভীর কণ্ঠে বললেন, দিস ইজ আনফেয়ার মেজর ধীমন্ত শেরাওয়াত। মেজর ধীমন্ত শেরাওয়াত ফিক করে হেসে ফেলেন। হাসলে তার গালে ভারী চমৎকার একটা টোল পড়ে। হাসতে হাসতেই উষ্ণ স্বরে জবাব দিলেন, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। নীলমের ভুরু ধনুকের মতো বেঁকে গেছে। নিচু স্বরে বললেন, তোমায় কতবার বলেছি এইটুকু বাচ্চাকে যুদ্ধ মারদাঙ্গা শিখিও না। আচ্ছা, দুনিয়ায় কি আর কোনো খেলা নেই? ধীমন্ত শান্ত হাসলেন। নীলমকে বুঝিয়ে লাভ নেই। সম্পর্কে স্ত্রী হলেও নীলম তার থেকে অনেকটাই ছোট। দুজনের বয়সের মধ্যে প্রায় 10 বছরের ফারাক, তাই নীলমের মধ্যে এখনো কিছুটা ছেলে মানুষই রয়েই গিয়েছে। তিনি যুদ্ধ, বন্দুক, তোপকোলা থেকে দূরেই থাকতে চান। আসলে কার্গিলের যুদ্ধ নীলমকে অল্প বয়সেই একদম অনাথ করে দিয়েছিল, তাই যুদ্ধ শব্দটাকেই আন্তরিক ঘৃণা করেন তিনি। জীবনের প্রারম্ভে নীলম কার্গিল সীমান্তের কাছাকাছি একটি প্রান্তিক গ্রামের বাসিন্দা ছিলেন। সংসারে দরিদ্র মেষপালক বাবা এবং একটি মূক ও বধির জড়ভরত ভাই ছাড়া তার আর কেউ ছিল না। নীলমের মা ছেলেটিকে জন্ম দিতে গিয়েই মারা যান। তখনও নীলম মাত্র 7 বছরের শিশু কন্যা। কিন্তু গরিবের সংসারে মেয়েরা অল্প বয়সেই বড় হয়ে যায়, তাই সদ্যজাত মাতৃহারা শিশুটির জননীর স্থান নিতে বিশেষ অসুবিধা হয়নি নীলমের। ছোট ভাইটি জন্ম থেকেই জড়বুদ্ধি এবং মুক বধির, তাই তার দিদির হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়েছিল তাকে। কিন্তু কার্গিলের ভয়াবহ যুদ্ধ নীলম আর তার ভাইয়ের একমাত্র অবলম্বনটুকুও কেড়ে নিল। জঙ্গিদের অবিরাম গোলাবর্ষণের শিকার হলেন তার বাবা। অনাথ ভাই বোনকে ভারতীয় সেনারা উদ্ধার করল ঠিকই, তবে নীলমের কপালে আরও যন্ত্রণা লেখা ছিল। এর কিছুদিন পরেই এক তুষার ঝড়ের রাতে তার 8 বছরের সন্তান সম ভাইও চিরদিনের জন্য নিখোঁজ হয়ে গেল। জড় মস্তিষ্ক বালক প্রায়ই এদিক ওদিক চলে যেত, আবার কয়েকদিন পরে ফিরেও আসত। সেবার আর ফিরল না। এই গোটা ইতিহাসটাই স্বয়ং নীলম বলেছেন মেজর শেরাওয়াতকে। জীবনের কোনো অধ্যায় গোপন রাখেননি। ওদের প্রেম পর্বের শুরুতেই নিজের সম্পর্কে সব বলে দিয়েছিল নীলম। আজ থেকে 10 বছর আগে সেই 15 বছরের উদ্ভ্রান্ত ও ক্লান্ত অনাথা কিভাবে এক বৌদ্ধ শ্রমণের কাছে আশ্রয় পেয়েছিল, মনাস্ট্রিতে তার ধর্মীয় শিক্ষা, স্কুলিং থেকে শুরু করে পরবর্তী উচ্চশিক্ষার ইতিহাস সবই বলেছিল নীলম। শুনতে শুনতে অন্তরে এক গভীর বেদনাবোধ টের পেয়েছিলেন ধীমন্ত। এক মুহূর্তের জন্য মনেও হয়েছিল পৃথিবীতে যুদ্ধ নামক জিনিসটা না থাকলেই বোধহয় ভালো হতো। কিন্তু পরক্ষণেই ফিরে গিয়েছিলেন তাদের চিরাচরিত আর্মির শিক্ষায়, নো অ্যাগনি নো পেইন শ্যাল মেক মি ক্রাই। একজন প্রফেশনাল যোদ্ধার মনে দুর্বলতার কোনো স্থান নেই, আর যুদ্ধের ক্ষেত্রে কোনো গেমই আনফেয়ার নয়। এমনকি সাধারণ মানুষের অসহায় মৃত্যুও পার্ট অফ দ্য গেম। প্যাথেটিক, কিন্তু আনফেয়ার বলা যায় না, কারণ এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মাম্মা খিদে পেয়েছে। শিশুপুত্রের আবদেরে কণ্ঠস্বরে সম্বিত ফিরল ধীমন্তের। সে কান্না থামিয়ে এখন ব্রেকফাস্টের দাবি করছে। তিনি হাসি মুখে তাকালেন নীলমের দিকে। আমাদের বীর ক্যাপ্টেন এখন ব্রেকফাস্টের উপর সার্জিক্যাল স্ট্রাইক করতে চান, কৈশাক।
মেজরের হাসি ঝলমলে মুখের দিকে তাকিয়ে ইতিবাচক মাথা নাড়লেন নীলম। তারপর ভারী রহস্যময় হাসি হেসে স্বামীর দিকে এগিয়ে দিলেন সদ্য তুলে আনা রেড টিউলিপের গুচ্ছ। মৃদু হেসে বললেন, হ্যাপি অ্যানিভার্সারি মেজর শেরাওয়াত। সারপ্রাইজ গিফটটা রাতের জন্য তোলা রইল। বলতে বলতেই ফের তাকালেন খাদের দিকে। খাদ থেকে তখন উঠে আসছে ধোঁয়া ধোঁয়া মেঘ। তার ধূসর চোখের মতোই রহস্যময় কুয়াশা ঢেকে রেখেছে সেই মৃত্যু গহ্বরকে। Hey, let's call a spade a spade. কর্নেল মনোজ গুপ্তা হুইস্কির গ্লাসে চুমুক দিয়ে সামান্য নেশা জড়ানো কণ্ঠে বললেন, A spy is a spy. তার কোনো জাত নেই, নাম নেই, সম্পর্ক নেই। সে খালি বিশ্বাসঘাতক। নীলম তার দিকে কাবাবের প্লেট এগিয়ে দিতে দিতে হেসে বললেন, যে আপনার চোখে বিশ্বাসঘাতক সে তো অন্যদের চোখে দেশপ্রেমিকও হতে পারে। কর্নেল ঠক করে গ্লাসটা টেবিলে নামিয়ে রেখে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন নীলমের দিকে। একটু রুক্ষ কণ্ঠে জানালেন, মিসেস রাওয়াত, আমার তো কখনো কখনো আপনাকেই সন্দেহ হয়। আপনি নিজে স্পাই নন তো? ধীমন্ত সজোরে হেসে ওঠেন। তার শিশুপুত্র কিছু না বুঝেই খিলখিলিয়ে হেসে ওঠে। কর্নেল গুপ্তা পারলে গোটা দেশের লোককেই স্পাই হিসেবে চিহ্নিত করেন। অত্যন্ত ঠান্ডা মস্তিষ্কের যোদ্ধা মনোজ প্রত্যেকটি মানুষের ক্ষেত্রেই অত্যন্ত সন্দিগ্ধ হৃদয়, এবং কয়েক পেগ পেটে পড়লে সন্দেহের মাত্রা কিছুটা বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়। ধীমন্ত, মত হাসিও বেটা। কর্নেল গুপ্তা তখনও নীলমের দিকে তাকিয়ে আছেন। Look at her. ইতনা খুবসুরত। তোমার মতন একটা আধবুড়ের প্রেমে কিভাবে পড়ে? হ্যাঁ, তোমার মতন একটা নিকম্মার সাথে 4 বছর ধরে সংসার করছে। क्यों भैया? कुछ तो गड़बड़ है। ধীমন্ত এবার গর্বের হাসি হাসলেন। সত্যিই তো, নীলম স্নেহে, প্রেমে এবং ভালোবাসায় তার সংসারটাকে স্বর্গ বানিয়ে রেখেছেন। এমনকি দেব শিশুর মতো এক সন্তানের সুখও পেয়েছেন তিনি। জীবনে আর কি চাই? নীলমের জন্যই তিনি আজ সুখী, পরিপূর্ণ। সেজন্য তার প্রতি কৃতজ্ঞ বটে। নীলম কিন্তু আদৌ কর্নেলের কথায় ব্যথিত হননি, বরং মুচকি হেসে বললেন, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কর্নেল গুপ্তা লম্বাটে মুখ করে ফের পানপাত্র তুলে নেন, সঙ্গে কাবাবও। মিসেস রজনী গুপ্তা তার পাশেই বসেছিলেন। স্বামীর দিকে কটমট করে তাকিয়ে বললেন, আর্মি মে থেকে তোমরা সবাই মাথা মোটা হয়ে গিয়েছো। বছরে তো কাটা মাত্র দিন ছুটি, তার উপর আজ আবার ওদের ম্যারিজ অ্যানিভার্সারি। এখনও স্পাই, গোলাগুলি, ইউথ তোমাদের পিছন ছাড়ছে না। ওসব কুস্তি বর্ডারে গিয়ে করো। নাও জাস্ট এনজয় দ্য ফুড। फूट गया तेल लेने। বউয়ের ধমক খেয়েও বিন্দুমাত্র অপ্রতিভ হলেন না কর্নেল গুপ্তা। উল্টে বললেন, তোমাদের কোনো ধারণাই নেই যে বর্ডারে কি হচ্ছে। ডেলি कुछ না कुछ লফড়া হচ্ছে। কত স্পাইদের সাথে আমাদের রোজ লড়তে হয় জানো। তারা সব সময় ফাঁক খোঁজে। ও জঙ্গিদের দেখেও মারাত্মক। উপস্থিত বাকি 3 জনই পরস্পরের মুখের দিকে তাকালেন। এমনকি মেজরের শিশুপুত্র মুখ তুলে তাকালো। মনোজ এখন কি বলবেন তা ওরা প্রত্যেকেই জানে। আজ পর্যন্ত মেজর শেরাওয়াতের এই বাংলোয় যত অনুষ্ঠান হয়েছে প্রত্যেকবারই কর্নেল গুপ্তা ও রজনী আমন্ত্রিত হয়েছেন। ধীমন্তের বাবা মা বহুদিন হলো গত হয়েছেন। ভাই বোনের সঙ্গেও তেমন সম্পর্ক নেই। বন্ধু বলতে এই একজনই। ধীমন্ত ও নীলমের বিয়ে থেকে শুরু করে সন্তান ভূমিষ্ঠ হওয়া, জন্মদিন পালন, ম্যারেজ অ্যানিভার্সারি সব কিছুরই সাক্ষী শুধু ওই গুপ্তা পরিবার। আর যতবারই এই 4 জন আনন্দোৎসবে মিলিত হয়েছেন ততবারই এই বিশেষ এক গুপ্তচরের গল্প বাধ্যতামূলকভাবে শুনতে হয়েছে সবাইকে।
মিসেস গুপ্তা বিড়বিড় করলেন। ওফ গড মনোজ, নট অ্যাগেন। তার বিরক্তিকে ফুৎকারে উড়িয়ে দিয়ে বহুবার বলা সেই গল্পটাই আবার বলতে শুরু করলেন কর্নেল গুপ্তা। এক বিপজ্জনক গুপ্তচরের কাহিনী। কার্গিল যুদ্ধের প্রায় 1 বছর পরের ঘটনা। যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের সেই ভয়াবহ বাস্তবতা থেকে তখনও বেরিয়ে আসতে পারেনি ভারতীয় সেনাবাহিনী। কার্গিলের ভয়ঙ্কর ব্লান্ডারটা হজম করতে পারেননি ব্রিগেডিয়ার, লেফটেন্যান্ট জেনারেল এবং সুবেদারেরা। তাই সীমান্তরক্ষীদের উপর কড়া হুকুম ছিল সবসময় সতর্ক থাকতে হবে, কোনো রকম ঝুঁকি আর নেওয়া যাবে না। তার উপর থেকে থেকেই ক্রস বর্ডার সেলিংয়ের ফলে প্রায় আহত বা নিহত হতে থাকলো ভারতীয় জওয়ানরা। আর্মির ওপরওয়ালারা সন্দেহ প্রকাশ করলেন যে ভারতীয় সেনাদের খবর নিশ্চয়ই কোনো না কোনোভাবে শত্রুপক্ষের কাছে পৌঁছে যাচ্ছে, নয়তো এত নিখুঁতভাবে জওয়ানদের গতিবিধি জানতে পারছে কি করে প্রতিপক্ষ। বলাই বাহুল্য, তারপর থেকেই বাচ্চা বুড়ো নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষকেই সন্দেহের চোখে দেখতে শুরু করলো ইন্ডিয়ান আর্মি। এর মধ্যেই ঘটে গেল আরো মর্মান্তিক একটা ঘটনা। ধীমন্ত ও মনোজের এক সঙ্গী অভিজিৎ পাণ্ডে যখন আরও কয়েকজন সঙ্গীর সঙ্গে নাইট ডিউটিতে ছিলেন, তখন খুব কাছ থেকেই আচমকা একটা গ্রেনেড তার পায়ের কাছে এসে পড়ল। অভিজিৎ কিছু বুঝে ওঠার আগেই মারাত্মক একটা বিস্ফোরণ। মুহূর্তের মধ্যে মানুষটা ধোঁয়া হয়ে গেল। পড়ে রইল শুধু কিছু ছিন্ন বিচ্ছিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। নিজের বন্ধুর এই মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারেননি ধীমান শেরাওয়াত ও মনোজ গুপ্তা। মনোজ গুপ্তা দাঁতে দাঁত পিষে বলেছিলেন, माँ कसम, इसका बदला जरूर लूंगा, आंख के बदले आंख, साले। ধীমন্ত মুখে কিছু বলেননি, কিন্তু তার মনোভাবও এমনই ছিল। যোদ্ধারা কখনো শান্তির ধ্বজা তোলে না, তাদের একটাই আপ্তবাক্য, a tooth for a tooth and an eye for an eye। আর্মির অবিশ্বাস ও প্রতিহিংসার আগুন এমনিতেই কার্গিলের যুদ্ধের পর কয়েক গুণ বেড়ে গিয়েছিল। এবার যেন তাতে ঘৃতাহুতি পড়ল। তাদের সন্দেহ এবার বিশ্বাসে পর্যবসিত হল। গুপ্ত শত্রু আশেপাশেই আছে এবং কড়া নজর রাখছে। সে যে কেউ হতে পারে, যে কোনো বেশে থাকতে পারে। ইতিমধ্যেই একটা অস্বস্তিকর অনুভূতি হচ্ছিল মনোজের, যাকে বলে আনক্যানি ফিলিং। বারবার তার মনে হচ্ছিল কেউ আড়াল থেকে তাদের দেখছে। একজোড়া অনভিপ্রেত চোখের উপস্থিতি মুহুর্মুহু টের পাচ্ছিলেন তিনি। প্রতি পদক্ষেপেই অনুভব করছিলেন কেউ তাদের লুকিয়ে জরিপ করছে, তাদের গতিবিধি মাপছে। শকুনের মতো একটা তীব্র তীক্ষ্ণ শিকারী দৃষ্টি প্রতিপক্ষের প্রত্যেকটা চাল গোপনে বুঝে নিচ্ছে, কিন্তু হাতে কোনো প্রমাণ ছিল না। মনোজ তার এই অনুভূতির কথা কাউকে বলেননি, কিন্তু অত্যন্ত সতর্ক ছিলেন, যার ফল মিলল হাতে নাতেই। এক রাতে প্রহরারত অবস্থাতেই আবার সেই অস্বস্তি তাকে ঘিরে ধরল। সীমান্তের হিমেল হাওয়ার কামড়, প্রহরীর সহজাত সতর্কতা, রাত জাগার ক্লান্তিকে ছাপিয়ে প্রখর হয়ে উঠল সেই অদ্ভুত অনুভব। কেউ দেখছে, কেউ আছে তার আশেপাশে, আছেই আছে। তিনি বিদ্যুৎ বেগে ফিরলেন পেছন দিকে। স্পষ্ট দেখলেন বরফে চাপা পড়া একটা পাথরের পেছনে একটা ছায়ামূর্তি লুকিয়ে লুকিয়ে নজর রাখছে তার উপর। স্পাই, শত্রুপক্ষের চর। চেঁচিয়ে উঠলেন মনোজ গুপ্তা, ए कौन बे? कौन है उधर? তার আশেপাশের রক্ষীরাও ছুটে এলেন নাইট ডিউটিতে থাকা ধীমান। গুপ্তচরটি পালাবার
বিন্দুমাত্র সুযোগ পায়নি। তার আগেই তাকে ঘিরে ধরে সশস্ত্র সেনাবাহিনী। অনেকগুলো জোরালো টর্চের আলোয় স্পষ্ট দেখা গেল তার অবয়ব। ধূসর চাদরে মোড়া একটা মানুষ, মুখ ঢাকা থাকলেও চোখ দুটো আলোয় ঝিকিয়ে উঠল। কিন্তু কি অদ্ভুত সে চাউনি! তার চোখে চোখ পড়তেই রক্ত হিম হয়ে গেল ধীমন্তের। এমন চোখ কি কোনো মানুষের হয়? হতে পারে। অসম্ভব কঠিন অথচ বরফের মতো শীতল সে দৃষ্টি। তার কোনো ভাষা নেই। এক অদ্ভুত ঔদ্ধত্যে মানুষটা তাকিয়ে আছে তাদের দিকে। কোনো ভয় নেই তার। साले सुअर की औलाद हरामजादे। হাতের বেয়ানেটের বাঁটটা তার মুখে ঘুরিয়ে সপাটে মারলেন মানোজ। লোকটা মুখ থুবড়ে পড়ে গেল। সজোর আঘাতে তার নাক বেয়ে গলগলিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। সাদা বরফের ওপরে যেন কেউ বিছিয়ে দিল লাল কার্পেট। কিন্তু আশ্চর্য, তারপরেও লোকটা একটুও ভয় পেল না। যন্ত্রণাময় একটা শব্দও বেরোলো না তার মুখ থেকে। বরং সে ফিরে তাকালো ওদের দিকে। চোখে সেই বরফ শীতল দৃষ্টি, অদ্ভুত এক বেপরোয়া ভাব। মানুষের মনে হলো লোকটা মনে মনে ব্যঙ্গের হাসি হাসছে আর বলছে, যা খুশি কর, পরোয়া করি না। तेरी तो रुक रुक देखते रहा क्या करता हूँ, रुक कट। বেয়ানেটটা তাক করে গুপ্তচরের দিকে মারমার করে তেড়ে গেলেন মনোজ। কিন্তু লোকটা চোখের পলকও পড়ল না। সাপের মতো ভীষণ শীতলতা নিয়ে তাকিয়ে আছে সে। কোনো বিকার নেই। ধীমন্ত মনে মনে স্বীকার করতে বাধ্য হলেন লোকটার কলজে আছে। চতুর্দিক দিয়ে ঘিরে ধরেছে সশস্ত্র ভারতীয় সেনা, সামনে উদ্যত বেয়নেটের ফলা। তা সত্ত্বেও সে একটুও ভয় পাচ্ছে না, একটুও না। অমন অনমনীয় শত্রুর সামনে থমকে গেলেন মানোজ গুপ্তাও। খণ্ড মুহূর্তের জন্য হয়তোবা বিচলিতও হলেন। উদ্দেশ্য ছিল শত্রুকে কুপিয়ে মারা, কিন্তু প্রতিপক্ষের তেজ দেখে পরিকল্পনা পাল্টালেন তিনি। বেয়ানেটটা তার বুকে ঠেকিয়ে বললেন, कौन है तू? बता कौन है तू? कहाँ से आया? লোকটা তার দিকে সাপের দৃষ্টিতে তাকালো। তার মুখ রক্তে ভেসে যাচ্ছে, তবুও একটি কথাও বলল না, বরং নিঃশব্দে হাসল। শয়তানের হাসি, ইঙ্গিত স্পষ্ট। মেরে ফেললেও সে মুখ খুলবে না। ऐसे नहीं होगा, ऐसे नहीं होगा, इसका तो मैं। रुक साले रुक रुक, तुझे देखता हूँ। हटो रे, टर्चा ना खोले साला चुतिया मुंह खुलबे ना, चल। লোকটার কামিজ ধরে তাকে টেনে তুললেন মানোজ গুপ্তা। হিড় হিড় করে টেনে নিয়ে চললেন বাংকারের দিকে। তার পেছন পেছন ধীমন্ত সহ বাকি সঙ্গীরা। এরপরের ইতিহাস খুবই সংক্ষিপ্ত, কিন্তু ভয়াবহ। সারা রাত লোকটার উপর অত্যাচার করে গেল সেনাবাহিনী। তাদের বুঝতে বাকি ছিল না যে এই শত্রুপক্ষের খাবড়ির দৌলতেই বারবার জওয়ানদের ওপর আক্রমণ হচ্ছে। এই লোকটার জন্যই আজ অভিজিৎ পাণ্ডে বিস্ফোরণের শিকার। এই শয়তানদের জন্যই প্রত্যেকবার ক্ষতবিক্ষত রক্তাক্ত হচ্ছে দেশের মাটি। কিন্তু ও একা নয়, নির্ঘাত ওর পেছনে পুরো একটা গোষ্ঠী রয়েছে। প্রতিহিংসায় উন্মত্ত জওয়ানরা ভীষণ আক্রোশে পেটাতে শুরু করলো তাকে। মারতে মারতে বোধহয় দেহের সব হাড়ি গুঁড়ো গুঁড়ো করে দিল, আর লাগাতার প্রশ্ন করে গেল, कौन है तेरे साथ? কে আছে তোর সাথে? अबे बहरा है क्या? बोल ना बे, কাদের হয়ে কাজ করিস তুই? বল। তোর বাকি সাথীরা কোথায়? আর কে কে আছে তোর সাথে? কোত্থেকে এসেছিস? বল না বে, বল না বে, বল বে। কিন্তু কোনো প্রশ্নেরই কোনো উত্তর নেই।
জওয়ানরা মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। হাঁফিয়ে গেলেন স্বয়ং মনোজ গুপ্তা। মারের চোটে লোকটার কপাল মুখ ফেটে দরদর করে রক্ত পড়ছে, সারা গায়ে কালশিটে, উঠে বসার শক্তিটুকুও নেই। তার শ্বাস টানার শব্দেই স্পষ্ট যে কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও লোকটা হাসল। হয় সে উন্মাদের হাসি, নয়তো পিশাচের। তার বরফ কঠিন দৃষ্টি মুখর হয়ে বলে দিল, যত টর্চার করার করে নাও সালো, একটা শব্দও করব না। अच्छा इतना हिम्मत है हरामी देख। মনোজ গুপ্তার মাথায় তখন রক্ত চড়ে গেছে। তিনি হিংসা কুটিল দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। এদের জন্যই শত্রুপক্ষ আক্রমণ করার সাহস পায়। এদের জন্যই অভিজিৎ মর্মান্তিকভাবে শেষ হয়ে গিয়েছেন। ক্ষমা নেই, কোনো ক্ষমা নেই। ধীমন্ত, ধীমন্ত, ধীমন্তের দিকে ফিরলেন। নমক মির্চি আর চুরি নিয়ে এসো তো, আমিও আজের শেষ দেখে ছাড়বো। রামখোর। সত্যিই শেষ অবধি দেখেছিল আর্মি। নিষ্ঠুরতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়েছিল তাদের অত্যাচার। ধীমন্ত আর মনোজ লোকটির এক একটি নখ ধরে গোড়া শুদ্ধ উপড়ে ফেললেন, তবু সে টু শব্দটিও করল না। তার দেহ চিড়ে চিড়ে নুন আর লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হলো। আর্মি বুটের নিষ্ঠুর আঘাতে তার দেহে কালশিটে পড়ল, কিন্তু তারপরেও লোকটার কোনো বিকার নেই। সে গুম হয়ে আছে, রক্তক্ষরণে নিস্তেজ হয়ে পড়েছে। কষ্টে চোখ দিয়ে ফোঁটা ফোঁটা জলও পড়ছে, তবু একটি শব্দ উচ্চারণ করছে না, এমনকি একটি কাতরোক্তিও নয়। মনোজ আর ধীমন্ত সবিস্ময়ে দেখলেন আর্মির অত্যাচারেরও সীমা আছে, কিন্তু এই মানুষটির নৈঃশব্দের বোধহয় কোনো সীমা পরিসীমা নেই। বরং সে এখনো হাসছে। এ কি ধরনের মানুষ? মানুষের চোখে রক্ত জমল। ओके फाइन धीमंत इज यूजलेस আর कुछ नहीं बोलेगा আর কিছু বলবেই না যখন, তখন আর বাঁচিয়ে রেখে লাভ নেই। ওর সেই হাল করব যা একজন স্পাইয়ের হওয়া উচিত। তখনও সীমান্তে সূর্যোদয় হয়নি। সবে অন্ধকার একটু একটু করে ফ্যাকাশে হচ্ছে। তার মধ্যেই টেনে হিঁচড়ে রক্তাক্ত মানুষটিকে নিয়ে যাওয়া হলো বধ্যভূমিতে। শেষবারের মতো ধীমন্ত জানতে চাইলেন, কিছু বলবি? উত্তরে সেই আদি ও অকৃত্রিম এক রাশ নীরবতা, সেই নির্ভীক বেপরোয়া চাউনি। সেনারা আর অপেক্ষা করল না। এক মুহূর্ত স্তব্ধতা। পরক্ষণেই সীমান্তের নৈশব্দ খান খান করে গর্জন করে উঠল একাধিক AK-47। গল্পটা এক নিঃশ্বাসে শেষ করে ফের পানীয়ের গ্লাস হাতে তুলে নিলেন মনোজ গুপ্তা। হতাশভাবে বললেন, আমরা সালাকে কুত্তার মতো গুলি করে মেরেছিলাম, কিন্তু একটাই আফসোস রয়ে গেল, লোকটাকে কিছুতেই ভাঙতে পারিনি আমরা। সালা হারামখোর মরে গেল, অথচ একটা কথাও বলল না। এটা আমাদের পরাজয়, নিশ্চিত পরাজয়। ধীমন্ত যোগ করলেন, যখন ওকে গুলি মারা হচ্ছিল তখন ওর চোখ দেখেছি আমি। সেম এক্সপ্রেশন, ভয় নেই, দুঃখ নেই, কান্না নেই, ইনফ্যাক্ট কিছু নেই। রাইফেলের সামনে দাঁড়িয়ে ও হাসছিল। ড্যাম ইট। চূড়ান্ত ফ্রাস্ট্রেশনে মদের গ্লাসটা টেবিলের উপর সশব্দে রাখলেন কর্নেল গুপ্তা। ধীমন্ত, ওই হাসিটা আমি আজও ভুলিনি। আজও ওই হাসি আমাকে মক করে, হন্ট করে, জানো।
নীলম এতক্ষণ মুখ নিচু করে গোটা ঘটনাটা শুনছিলেন। এবার মুখ তুলে ঠান্ডাভাবে প্রশ্ন করলেন, কর্নেল গুপ্তা, বহুবার আপনি এই ঘটনা বলেছেন, কিন্তু একটা তথ্য দিতে বোধহয় ভুলে গেছেন। কর্নেল গুপ্তা অতিরিক্তই মদ্যপান করে ফেলেছিলেন। নেশা জড়িত ভঙ্গিতে বললেন, কিসের তথ্য? তীর বেগে প্রশ্ন এলো। সেই স্পাই তথা লোকটার বয়স কত ছিল? তিনি একটু বিরক্ত হয়ে বললেন, মিসেস শেরাওয়াত, কতবার বলবো, স্পাই স্পাই, ওর আবার বয়স কি? নীলম শেরাওয়াত একটু থেমে বললেন, তার বয়স বোধ হয় 8 বছর ছিল, তাই না? লোক নয়, 8 বছরের বাচ্চা ছেলে, না? ধীমন্তের মাথায় যেন বাজ পড়ল। তড়িদাহতের মতো কেঁপে উঠলেন তিনি। নিলাম তুমি। কিন্তু মেজরকে বাক্যটা শেষ করতে না দিয়ে নীলম আপন মনেই বলতে থাকলেন, সে আপনাদের কোনো কথার জবাব দেয়নি, কারণ সে কথা বলতে পারত না। আপনাদের কোনো হুমকি তার কানে যায়নি, কারণ সে কানে শুনতে পেত না। সে আপনাদের শত অত্যাচারেও টু শব্দটিও করেনি, কারণ ঈশ্বর তার মুখের প্রয়োজনীয় ভাষাটুকুও দেননি। এমনকি যন্ত্রণা প্রকাশের অভিব্যক্তিও তার ছিল না। যে দৃষ্টিকে আপনারা শয়তানের দৃষ্টি ভেবেছিলেন, আসলে তা একজন জড়বুদ্ধি মানুষের ভাষাহীন দৃষ্টি ছিল। সে বেচারি তো এতটুকু ঠিক মতো বোঝেনি যে তাকে নিয়ে ঠিক কি করা হচ্ছে। যে হাসিকে আপনারা ব্যঙ্গাত্মক ভেবেছেন, আসলে তা হাসি নয়, এক অসহায় মানুষের কান্না, যার ভাষা বোঝার ক্ষমতা একমাত্র তার দিদিরই ছিল। সে কোনো স্পাই ছিল না, সে কোনো স্পাই ছিল না। কর্নেল গুপ্তা স্তম্ভিত দৃষ্টিতে তাকিয়ে থাকেন। ধীমন্ত বাক শক্তি রহিত। প্রথমে ঘটনাটা বুঝতে পারিনি, কিন্তু কর্নেলের মুখে বারবার শুনতে শুনতে আমি মর্মান্তিক সত্যটা উপলব্ধি করেছি। সেই ধূসর রঙের চাদর পরেই সে নিখোঁজ হয়েছিল। সেই ভাষাহীন শীতল দৃষ্টি একমাত্র তারই ছিল। সেই অদ্ভুত বোকাটে হাসির মতো কান্না, সেই নীরবতা, সব কিছু মিলে গেল। আমি ভেবেছিলাম হয়তো তুষার ঝড়ের মধ্যেই সে ভুল করে বর্ডার ক্রস করে চলে গিয়েছে, হয়তো তাকে শত্রুরা মেরে ফেলেছে, কিন্তু আমি ভুল ছিলাম। প্রচন্ড একটা কান্না এসে তার কণ্ঠ রোধ করে দিল। অনেক কষ্টে অদম্য কান্নার বেগ সামলে নিয়েছেন নীলম। একটা গভীর শ্বাস টেনে কাঁপা কাঁপা কণ্ঠস্বরে ফের বললেন, বেশ কিছুদিন আগেই আমি আসল ঘটনাটা বুঝতে পেরেছি, শুধু অপেক্ষায় ছিলাম এই গল্পটা আপনি আবার কবে বলবেন। বলতে বলতেই স্তম্ভিত বিহ্বল ধীমন্তের দিকে তাকালেন তিনি। কর্নেল গুপ্তা বা গোটা আর্মিকে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই, মেজর শেরাওয়াত, কিন্তু তোমার অন্তত একটা শাস্তি প্রাপ্য। সেই দিদি যে তার একমাত্র ভাইকে মায়ের মতো বুকে করে আগলে রেখেছিল,
সে তোমাকে শুধুমাত্র একটাই শাস্তি দিতে পারে। তোমাকে আমি সব সুখ দিয়েছি, এবার আমার যন্ত্রণাটুকুও নাও। ধীমন্ত কিছু বোঝার আগেই বিদ্যুৎ বেগে তিনি প্রায় ছিনিয়ে কোলে তুলে নিলেন 3 বছরের শিশুপুত্রকে। স্বামীর দিকে তাকিয়ে হাসলেন। ধীমন্তের মনে হলো এই হাসি অবিকল সেই 8 বছরের স্পাইয়ের হাসির মতো। হাসি নয়, কান্না। সরি ধীমন্ত, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কথাটা ছুড়ে দিয়েই তীর বেগে তিনি ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পাগলের মতো তার পেছন পেছন ছুটলেন ধীমন্ত। মেজর গুপ্তাও দৌড়ালেন তার পেছনে। কোথায় যাচ্ছ তুমি? রজনী স্থবির মুখ হয়ে বসে আছে। নিলাম। তখনও হয়তো গোটা ব্যাপারটা উপলব্ধি করে উঠতে পারেনি। মদ্যপানের শিথিলতার দরুন দুজন পুরুষের পায়ের পেশি সঙ্গ দিচ্ছিল না। জোরে দৌড়তে দৌড়তেই আচমকা মুখ থুবড়ে পড়লেন ধীমন্ত শেরাওয়াত। ভয়ার্ত বিহ্বল চোখে দেখলেন নীলম টিউলিপের বাগানকে দলিত মথিত করে দিয়ে সোজা এগিয়ে যাচ্ছেন খাদের দিকে। সেই ভয়ঙ্কর খাদ, নীলমের কোলে তার আত্মজোগ, তার একমাত্র শিশুপুত্র, সামনে খাদ। দোসরা এপ্রিল 2019। খাদের শূন্য বুক থেকে হু হু করে ঠান্ডা হাওয়া এসে ঝাঁপিয়ে পড়ল মানুষটার গায়ে। অন্ধকারের মধ্যেই সে উচ্চারণ করল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, এভরিথিং ইজ ফেয়ার। শেষ বাক্যটার শেষে যেন এক অন্তহীন জিজ্ঞাসা। খাদ নিরুত্তর। সে কোনো প্রশ্নের উত্তর দেয় না, যেন নির্বাক এক দর্শক মাত্র। শুধু 2 হাত বাড়িয়ে রোজই অপেক্ষা করে এই প্রশ্নকর্তাকে বুকে টেনে নেওয়ার জন্য। প্রতি রাতে সে উন্মুখ হয়ে থাকে এই মানুষটির জন্য। হয়তো সেটাই তার একমাত্র উত্তর। What did you see, my blue-eyed son? And what did you see, my darling young one? Saw a newborn baby with wild wolves all around it. Saw a black ranch with এই গল্প যুদ্ধ, অত্যাচার, সেনাবাহিনী কিংবা প্রতিশোধ নিয়ে নয়। a room full of men. এ আসলে মানুষের অন্ধ হয়ে যাওয়ার গল্প, যা দেশে দেশে সময়ে সময়ে মানুষকে ঠেলে দিয়েছে অন্ধকারের পথে। যে অন্ধকারে চোখ মেখে সে বুঝতে পারেনি তার সামনে ইহুদি নয়, নিগ্রো নয়, ডাইনি নয়, বিধর্মী নয়, একজন মানুষ দাঁড়িয়ে আছে। It's hard, and it's a hard, and it's a hard, and it's a hard. আজ গল্প পাঠে আমার সঙ্গে ছিল তমাল, পূজা, সায়নী ও ছোট্ট সৃজিত। শব্দগ্রহণ ও বব ডিলানের গানে অনুভব। আবহ সঙ্গীত স্পেশাল এফেক্টে আমি সায়ক। পোস্টার ডিজাইনিংয়ে কভারম্যান অভিব্রত। শুনছিলেন সায়ন্তনী পুত্রতুণ্ডর কাহিনী খাদ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। And what did you hear, my blue-eyed son? And what did you hear, my darling young one? Heard the sound of a thunder that rolled out a warning.
10,000 whispering and nobody's listening. Heard one person starve, I had many people laughing. Heard the song of a poet who died in a gutter. Heard the sound of a clown who cried in the alley. And it's so hard, and it's so hard, it's so hard, it's so hard. It's a hard rain's gonna fall